আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। দেখো, সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য আমাদের যে কাজটা সবথেকে বেশি জরুরি, সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য ক দাগ এবং খ দাগের প্রশ্ন ভালো করে লেখার কোনো বিকল্প নেই। ক দাগ এবং খ দাগের প্রশ্ন যত বেশি ভালো করে লিখতে পারবা, তোমার সৃজনশীল প্রশ্নে গ এবং ঘতে তত বেশি ভালো মার্ক আসবে। এখন এই ক দাগ এবং খ দাগকে ভালো করে লিখতে হলে আমাদের প্রশ্নগুলো অবশ্যই কমন থাকা লাগবে। যেহেতু যদি কমন না থাকে তাহলে কিন্তু আমরা ভালো করে লিখতে পারবো না, সেই ক্ষেত্রে ভালো মার্ক আসবে না। এখন এই ক দাগের প্রশ্নকে কমন পাওয়ার জন্য আমি এখানে দেখো তোমাদের একটা সাজেশন তৈরি করছি। এখানে তোমাদের যে গদ্যগুলো আছে, তোমাদের যে পদ্যগুলো আছে, নাটক উপন্যাস আছে, প্রত্যেকটার থেকে 10টা 12টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে আলাদাভাবে চিহ্নিত করছি। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলে ইনশাল্লাহ দেখবা এখান থেকে তোমাদের 7টা সৃজনশীল প্রশ্নে 7টা কদাগের প্রশ্ন ইনশাল্লাহ কমন থাকবে। দিয়ে দেবো। তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাইতে হবে ভাইয়া আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছি, আপনি হোয়াটসঅ্যাপে আমাদের সাজেশনটা দিয়ে দেন। ইনশাল্লাহ আমি সেখানের মধ্যে ফ্রিতে সাজেশনটা দিয়ে দেবো। এখন সাজেশনটা সেইখান থেকে পেয়ে যাবা মানে এই ভিডিও দেখবা না এটা কিন্তু নাই। এই ভিডিওর ভিতরে আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করব এবং পাশাপাশি তোমাদের একটা বোনাস পয়েন্ট হিসেবে বলে দিই, দেখো এখানে আমি প্রশ্নগুলো পড়ে পড়ে দেবো। এখন তোমার যদি কোনো কাজ থাকে, তুমি কাজটা শেষ করে মনে করো তুমি অনেক পড়ছো, পড়ার পরে এখন তোমার ক্লান্ত লাগতেছে, তুমি এখন বই পড়তে মন চাচ্ছে না, তখন তুমি ভিডিওটা প্লে করে কানের কাছে রেখে দেবা। এইখানে প্রশ্ন অটোমেটিক আমি পড়ে দেবো এবং উত্তর দিয়ে দেবো, সেগুলো শুনলেও তোমাদের কাজে আসবে, তাই সময়টা তোমাদের অপচয় হবে না। আর পিডিএফটা দিয়ে তোমরা আলাদাভাবে পড়ে নিবা। এখানে দেখো আমি একবার যদি চলে আসি, দেখো এখানে আমাদের যে শুভাগল্প আছে, শুভাগল্প নিয়ে যদি প্রথম প্রশ্নটা আছে দেখে যদি এগুলো বলি, দেখো শুভাগল্পটা লেখছে কি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এই শুভাগল্প থেকে প্রশ্ন করা হয়েছে যে শুভা দিনে কয়বার গোয়াল ঘরে যেত। শুভা কয়বার গোয়াল ঘরে যেত? 3বার গোয়াল ঘরে যেত। ঠিক আছে, শুভার দিনে কয়বার গোয়াল ঘরে যেত? শুভার দিনে 3বার গোয়াল ঘরে যেত। দেখো শুভা কখন নদীর তীরে এসে বসেছে? শুভা নদীর তীরে এসে বসেছে অবসর পেলে। শুভা অবসর পেলে নদীর তীরে এসে বসেছে। শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম বাণীকণ্ঠ। প্রতাপ প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে শুভার গুরুত্ব বুঝতে হচ্ছে কে? প্রতাপ। তারপর দেখো শুভার মা শুভার প্রতি বিরক্ত ছিল কেন? এখানে দেখো এই যে শুভা বোবা ছিল বলে শুভার মা তাকে নিয়ে নিজ গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিল। তারপর দেখো প্রতাপের প্রধান শখ কি ছিল? ছিপ ফেলে মাছ ধরা। শুভা গল্পে কাকে অকর্ম বলা হয়েছে? প্রতাপকে অকর্ম বলা হয়েছে। প্রতাপ শুভাকে কি বলে ডাকতো? প্রতাপ শুভাকে ডাকতো দেখো এখানে সু বলে ডাকতো। তারপর দেখো আমাদের 9 নম্বর প্রশ্ন দিকে চলে আসো। 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রকৃতি শুভার কিসের অভাব পূরণ করে দেয়? ভাষার অভাব পূরণ করে দেয়। শুভার হৃদয়ের কুয়াশা ঢাকা প্রভাতের মতো কিসে ভরে গেল? দেখো অশ্রুর বাষ্পে ভরে গেল। তারপর দেখো সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। সুভার গ্রামের নাম কি? চণ্ডীপুর। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো দেখো তোমাদের এখান থেকে প্রশ্ন কমন থাকবে। তারপর দেখো বই পড়া আমরা কিন্তু আসলে অনেকেই পড়তে চাই না, তারপর দেখো বই পড়াতে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ, এখান থেকে আমাদের প্রশ্ন থাকবে। দেখো বই পড়া থেকে যদি প্রশ্ন থাকে তাহলে এখানে দেখো আমাদের এই যে কারদারি, কারদারি শব্দের অর্থ কি? কারদারি শব্দের অর্থ বাহাদুরি। তারপর দেখো যথার্থ গুরুর কাজ কি? যথার্থ গুরুর কাজ দেখো শিষ্যের আত্মাকে উপলব্ধি করা এবং তার অন্তর্নিহিত সকল প্রসন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা। তারপর দেখো যথাযথ শিক্ষিত হলে কি দরকার? মনের প্রসার দরকার। যথাযথ শিক্ষিত হলে কিসের দরকার? মনের প্রসার দরকার। মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না? আত্মা বাঁচে না। এই প্রশ্নটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের 99% গুরুত্বপূর্ণ, মানে প্রায় শিওর থাকতে পারে এই প্রশ্নটা আসবে যে মনের দাবি রক্ষা করতে না পারলে কি বাঁচে না। কোনো না কোনো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা অবশ্যই তোমরা পাবা। ঠিক আছে, তারপর দেখো আত্মা বাঁচে না, মনের দাবি রক্ষা করতে না পারলে কি বাঁচে না? আমাদের আত্মা বাঁচে না। ওকে, তারপর দেখো আমাদের 17 নম্বর প্রশ্ন। তারপর দেখো মানুষের শ্রেষ্ঠ শখ কোনটি? দেখো উত্তর হচ্ছে কি? বই পড়া। তারপর দেখো সুসার শব্দের অর্থ কি? সুসার শব্দের অর্থ প্রাচুর্য। তারপর দেখো 18 দেখে আমাদের মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয় করি। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কি লাগাতে হয়? করি লাগাতে হয়। তারপর দেখো ভারে ভবানী অর্থ কি? রিক্ত বা শূন্য। ভারে ভবানী অর্থ রিক্ত বা শূন্য। তারপর দেখো সুশিক্ষিত লোক মাত্রই ড্যাশ, এখানে সুশিক্ষিত লোক মাত্রই কি? আমাদের স্বশিক্ষিত। তারপর দেখো সাহিত্য চর্চার জন্য কি শ্রেষ্ঠ? কি প্রতিষ্ঠা করতে হবে? আমাদের লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। তার মানে সাহিত্য চর্চার জন্য আমাদের কি প্রতিষ্ঠা করতে হবে? লাইব্রেরি প্রতিষ্ঠা করতে হবে। এটাও কিন্তু আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে কোনো বোর্ডে আমরা এটা কিন্তু পেয়ে যেতে পারি। তারপর দেখো আমাদের প্রমোদ চৌধুরীর ছদ্মনাম কি ছিল? বীরবল। বই পড়া প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে প্রবন্ধ সংগ্রহ থেকে। তারপর দেখো আমাঠি বেপু, আমাদের এই আমাঠির বেপুর লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো আমাঠের বেপু, এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের একটা অংশ হচ্ছে আমাদের কি? আমাঠের বেপু। এইখানে তোমরা এগুলো বিস্তারিত জানো, বিস্তারিত বলার সময় আমাদের এখন নেই, আমরা জাস্ট কয়েকটা প্রশ্নগুলো দেখবো। দেখো 24 দাগের প্রশ্ন দেখো, হরিহর রায়ের জ্ঞাতি ভাতার নাম কি? দেখো নীলমণি রায়। তারপর দেখো কালো মেঘ কি? কালো মেঘ যকৃৎ রোগের উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। কালো মেঘ হচ্ছে কি? যকৃৎ রোগের, যকৃৎ মানে কি? যকৃৎ হচ্ছে আমাদের মেটে বা কলিজা আমরা যাকে বলি সেইটা। তারপর যকৃৎ রোগের উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। তারপর দেখো পিজরাপোল মানে হচ্ছে কি? পিজরাপোলের আসামি। এই যেখানে দেখো এখানে বলা হয়েছে আমাদের
এই যে 26 নম্বর, পিঁজরা পদের আসামি কি? দেখো কাঠের গুঁড়া। পিঁজরা পদের আসামি কি? আসামি কি কাঠের গুঁড়া। আমাটির ভেপু গল্পটি রচয়িতাকে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপর দেখো গরাদ শব্দের অর্থ কি? জানালার শিক। গরাদ শব্দের অর্থ কি? জানালার শিক। তারপর দেখো 29 নম্বর, টিনের ভেপু বাঁশিটির দাম কত? টিনের ভেপুর বাঁশিটির দাম হচ্ছে 4 পয়সা। এই যে এই প্রশ্নটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, টিকে হলেও কিন্তু আমরা পেয়ে যাবো। দেখো টিনের ভেপু বাঁশিটির দাম কত? এইখানে দেখো আমাদের কয় পয়সা? 4 পয়সা। আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়েছে? চাষাদের ঘরে বাধা পড়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছে? ইসামতির জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছে কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দুর্গার বয়স কত বছর? 11 বছর। দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া। দুর্গার মায়ের নাম কি? সর্বজয়া দুর্গার মায়ের নাম। ওকে, নেক্সট আমাদের দেখো 34, পথের পাঁচালী উপন্যাসের লেখক কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এবং পথের পাঁচালী উপন্যাসের একটা অংশই কিন্তু আমাদের আমাটির বেপু। তারপর দেখো মানুষ মোহাম্মদ লিখেছেন কে? মোহাম্মদ ওয়াজেদ আলী। এখান থেকে দেখো 35, সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি? এই যে এখান থেকে প্রশ্নটা খেয়াল করো। এই যে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের উর্বর প্রদেশটির নাম কি? হচ্ছে তায়েফ। না, অঞ্চলটির নাম হচ্ছে কি? অঞ্চলটির নাম তায়েফ। তারপর দেখো যে এখানে দেখো কার শিথিল অঙ্গ মাটিতে লুটায়? হযরত ওমরের শিথিল অঙ্গ মাটিতে লুটায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় সত্য প্রচার করতে গিয়েছিলেন? তায়েফে সত্য প্রচার করতে গিয়েছিলেন। তারপর দেখো পুলক দীপ্তি অর্থ কি? পুলক দীপ্তি অর্থ আনন্দের উচ্ছ্বাস। পুলক দীপ্তির অর্থ আনন্দের উচ্ছ্বাস। তারপর দেখো আমাদের পরের প্রশ্ন দেখো 39 নম্বর, ছাত্র জীবনে এই যে এখানে দেখো জীবনে মোহাম্মদ ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন? অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিলেন। তারপরে দেখো মানুষ মোহাম্মদ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? মরুভাস্কর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাইফের অবস্থান কোথায়? সৌদি আরবের দক্ষিণে অবস্থিত। তারপর দেখো দক্ষিণে অবস্থিত। এখানে একটা প্রশ্ন হয়তো মিস করছি আমি, যা হোক। তারপর দেখো আমাদের অনুরুদ্ধ শব্দের অর্থ কি? অনুরুদ্ধ শব্দের অর্থ এই যে এখানে দেখো, এই যে অনুরুদ্ধ শব্দের অর্থ কি? অনুরুদ্ধ শব্দ হচ্ছে এমন, অনুরোধ করা হয়েছে এমন। অনুরোধ শব্দের অর্থ হচ্ছে কি? অনুরোধ করা হয়েছে এমন। শেষ পর্যন্ত হযরতের মৃত্যুর শয্যার পাশে ছিলেন কে? মহামতি আবু বকর। তিনি দীর্ঘ নন, খর্ব নন, কৃষ্ণ নন। উক্তিটিকার? আবু মাধবের স্ত্রী উম্মে মাধবের। আবু মাধবের স্ত্রী উম্মে মাধবের বর্ণনা মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির কথা বলা হচ্ছিল। তারপর দেখো এখানে আমাদের বলা হয়েছে রাহি শব্দের অর্থ কি? রাহি শব্দের অর্থ মুসাফির। তারপর দেখো পরে আমাদের নিম গাছ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। নিম গাছের মূল শিক্ষানদিক হচ্ছে নারীদের প্রতি যে অবহেলা, সেই অবহেলাটাই হচ্ছে আমাদের নিম গাছের মূল শিক্ষানদিক। দেখো এখানে যে এখানে প্রশ্নের দিকে একটু খেয়াল করে দেখো, এই যে এখানে প্রশ্নের দিকে একটু খেয়াল করি আমরা। এখান থেকে বলা হয়েছে বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখ্য পদে। বনফুলের প্রকৃত নাম কি? বলাইচাঁদ মুখ্য পদে। তারপর দেখো আমাদের 48 নম্বরে চলে এসে আমরা 48 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম গাছ কোন রোগের মহা ঔষধ? চর্মরোগের মহা ঔষধ। কারা নিম গাছের প্রশংসায় পঞ্চমুখ? কবিরাজরা। তারপর দেখো নিচে কচি পাতা অনেকে কেন খায়? কারণ যকৃতের পক্ষে ভারী উপকারী। তারপর দেখো কবিরাজকে? যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করে থাকে তাকে কবিরাজ বলা হয়। তারপরে কবিরাজের প্রশ্ন আবার দেখো, কবিরাজ কি? যিনি গাছগাছালি পরিশোধন করে মনুষ্য রোগের চিকিৎসা করে থাকেন তিনি হচ্ছে কি? কবিরাজ। বাড়ির পাশে নিম গাছ গজালে কারা খুশি হয়? বিজ্ঞরা খুশি হয়। বাড়ির পাশে নিম গাছ গজালে বিজ্ঞরা খুশি হয়। তারপর দেখো 53 নম্বর, নিম গাছের কোথায় ফুল? এই যে দেখো আমাদের নিম গাছ কোথা থেকে ফুল দেখতে কেমন? নিম গাছের থোকা থোকা ফুল দেখতে কেমন? নীল আকাশের নক্ষত্রের মতো। নিম গাছ গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? অদৃশ্য লোক গল্পের অন্তর্ভুক্ত। এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। তারপরে যদি কারো পিডিএফ প্রয়োজন হয়, সেই পিডিএফ এর জন্য কি করতে পারো? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাতে পারো, ভাইয়া আমি অমুক বোর্ড থেকে দেখতেছি এবং আপনার এই পিডিএফটা আপনার প্রয়োজন, কমেন্ট বক্সে জানাবো। আমি তোমাদের ওই নাম্বারে পিডিএফটা দিয়ে দেবো তোমাদের। এখানে দেখো আমরা পরবর্তী চলে আসি। আমাদের দেখো শিক্ষা মনুষ্যত্ব খুবই গুরুত্বপূর্ণ। মুতাহার হোসেন চৌধুরী লিখছে। শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটা লেখছে কি? আমাদের মুতাহার হোসেন চৌধুরী লেখছে। এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো, লেফাফা দুরস্ত। এই লেফাফা দুরস্ত শব্দের অর্থ কি? দেখো লেফাফা দুরস্ত শব্দের অর্থ কি? দেখো বাইরের দিক থেকে ত্রুটিহীন কিন্তু ভিতরে প্রতারণা, এটা হচ্ছে আমাদের কি? লেফা দুরস্ত। তারপর দেখো মুতাহার হোসেন চৌধুরী কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? শিক্ষা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তারপর দেখো শিক্ষার আসল কাজ কি? শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি করা। তারপর দেখো শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটির লেখক কোন? প্রবন্ধের অংশ বিশেষ দেখো মনুষ্যত্ব প্রবন্ধের অন্তর্ভুক্ত। তারপরে প্রশ্ন চলে আসি আমরা দেখো 59 প্রশ্ন চলে আসো। দেখো এখানে বলা হয়েছে কোন চেষ্টাকে অভিনন্দনযোগ্য বলে হয়েছে? দেখো অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টাকে। তারপর দেখো ফতুর কি? ফতুর হচ্ছে নিঃস্ব বা সর্বশান্ত। তারপর দেখো
মুক্তির জন্য আমাদের কয়টি উপায় অবলম্বন করতে হবে? দেখো 2টি উপায় অবলম্বন করতে হবে। তারপরে প্রশ্ন দেখো আমাদের এখানে মার্ক করে দিই তোমাদের। এখান থেকে বলছে দেখো লোভের ফলে মানুষের কিসের মৃত্যু হয়? আত্মিক মৃত্যু হয়। শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? অপ্রয়োজনীয় দিক। তারপর দেখো জ্ঞান পরিবেশ কিসের উপর নির্ভর করে? মূল্যবোধ সৃষ্টির উপায়। তারপর দেখো আমরা কিসের নিগড়ে বন্দী? আমরা অর্থচিন্তার নিগড়ে বন্দী। তারপর দেখো প্রবাস বন্ধু। প্রবাস বন্ধু হচ্ছে সৈয়দ মুস্তাব আলী। মুস্তাবা আলী আমাদের লিখেছে কি? প্রবাস বন্ধু লিখেছে কি? সৈয়দ মুস্তাবা আলী। ওকে, এখানে দেখো আমাদের বলা হয়েছে কি? দেখো বলা হয়েছে হরফন মৌল অর্থ কি? হরফন মৌল অর্থ হচ্ছে সকল কাজের কাজই। তারপর দেখো প্রবাস বন্ধু গল্পটির লেখক, প্রবাস বন্ধু গল্পটির লেখক কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? দেখো দেশে বিদেশের গল্প থেকে নেওয়া হয়েছে। তারপর দেখো বারকোষ কি? বারকোষ হচ্ছে কাঠের তৈরি নানা কুচি বড় থালা, ঠিক আছে, কানা কুচি বড় থালা, কানা উঁচু বড় থালা, সরি, কাঠের তৈরি কানা উঁচু বড় থালা। ওকে, তারপরে আমরা দেখো 69 নম্বর প্রশ্নটা দিকে খেয়াল করি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তারপর দেখো বলা হয়েছে বন্ধু শব্দের অর্থ কি? বড় দেহ। দেখো বন্ধু শব্দের অর্থ কি? আমাদের বন্ধু শব্দের অর্থ হচ্ছে বড় দেহ। তারপর দেখো উত্তমার্ধ, উত্তমার্ধ শব্দের অর্থ কি? স্ত্রী বা সহধর্মিণী। তারপর দেখো পাঞ্চির কোথায় অবস্থিত? পাঞ্চির হচ্ছে উত্তর আফগানিস্তানে অবস্থিত। তারপর দেখো মমতাদি, মমতাদি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। মমতাদি এই গল্পটা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এখানে দেখো আমাদের প্রশ্ন বলেছে মমতাদির কাজের শৃঙ্খলা দেখে কারা খুশি হলেন? বাড়ির লোকেরা। মমতাদির কাজের শৃঙ্খলা দেখে কারা খুশি হলেন? বাড়ির লোকেরা খুশি হলেন। মমতাদি কোনগুলিতে বসবাস করতেন? মমতাদি, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মমতাদি জীবনময়ের গলিতে বসবাস করতেন। তারপর দেখো অনাম্বর শব্দের অর্থ কি? অনাম্বর শব্দ হচ্ছে জাঁকজমকবিহীন। তারপর দেখো পর্দা ঠেলে উপার্জন কি? পর্দা ঠেলে উপার্জন হচ্ছে নারীদের অন্তঃপুরে থাকা প্রথা ভেঙে বাইরে এসে আয় রোজগার করা। তারপর দেখো মমতাদি তার মাইনের কত আশা করেছিল? 12 টাকা আশা করেছিল। মমতাদির কপালে ক্ষত চিহ্নিত কেমন? আন্দাজে পড়ার টিপের মতো। তারপর দেখো কোন গ্রন্থ থেকে মমতাদি গল্প সংকলিত করা হয়েছে? এখানে দেখো আমাদের সরীসৃপ গ্রন্থ থেকে দেওয়া হয়েছে 71 দিনগুলি। 71 দিনগুলিতে আমাদের দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা, এখান থেকে আমাদের বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু আমাদের আসবে। এখান থেকে দেখো আমাদের বেশ কয়েকটা প্রশ্ন কিন্তু থাকে, হয় কদাক অথবা খদাকের খদাক বা আমাদের এমসিকিউতে কিন্তু এই প্রশ্নগুলো আমাদের আসে। এখানে দেখো বলা হয়েছে গাজুরিয়া মায়ের কি? গাজুরিয়া হচ্ছে গজারি কাঠের মতো শক্ত এবং ভারী কাঠের লাঠি দিয়ে মার দেওয়া। তারপর দেখো স্বাধীন বাংলা বেতারে আবু মোহাম্মদ আলী কার ছদ্মনাম ছিল? আলী জাকেরের ছদ্মনাম ছিল। মনে রাখতে হবে আলী জাকেরের ছদ্মনাম কি ছিল? আলী জাকেরের ছদ্মনাম ছিল আবু মোহাম্মদ আলী। তারপর দেখো কথিকা, দেখো কথিকা কি? কথিকা হচ্ছে নিষিদ্ধ ও ক্ষুদ্র পরিসরের বর্ণনাত্মক রচনা। তারপর দেখো জেনারেল নিয়াজি কত সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে? 90,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে। মতিউর রহমানের শ্বশুর কোথায় থাকেন? গুলশানে থাকেন। মতিউর রহমানের শ্বশুর কোথায় থাকে? গুলশানে থাকে। তারপর দেখো আমাদের 87 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের কি দেওয়া আছে? দেখো 87 নাম্বার প্রশ্নে এখানে খেয়াল করে দেখো 87 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1971 সালের মে মাসের কত তারিখে মাধ্যমিক স্কুল খোলার কথা হয়েছিল? 9 তারিখে স্কুল খোলার কথা হয়েছিল। তারপরে দেখো আমাদের এখানে বলা হয়েছে গোয়েবলস রাজনীতি কি রচনার প্রবর্তক? দেখো প্রতিহিংসা ও মিথ্যা। তারপর দেখো সাহিত্য রূপরীতি আমাদের হায়াত মাহমুদের লেখা। সাহিত্য রূপরীতি কার লেখা? হায়াত মাহমুদের লেখা। এই সাহিত্য রূপরীতি থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখো বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা নাটকের মোড় কে ঘুরিয়ে দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। নাটকের লক্ষ্য কি? নাটকের লক্ষ্য হচ্ছে দর্শন সমাজ। তারপর দেখো গীতি কবিতা সম্পর্কিত বঙ্কিমচন্দ্রের সংজ্ঞাটি লেখো। এখানে বলা হয়েছে বক্তার ভাবস্বরের প্রতিস্ফুটন মাত্রই যাহার উদ্দেশ্য সেই হচ্ছে কি? কাব্যর গীতিকাব্য। তারপর দেখো মহাকাব্য কোন হাকি নিয়ে অবলম্বন রচনা করেছেন? তারপর দেখো যুদ্ধ বিগ্রহের কাহিনী নিয়ে রচনা করা হয়েছে। তারপরে পরের প্রশ্ন চলে আসে আমাদের 93 প্রশ্ন, যেটা 93 নম্বরের প্রশ্ন দেখো বলা হয়েছে নাহি তত্ত্ব নাহি, এই যে এখানে দেখো এই যে নাহি তত্ত্ব নাহি উপদেশ সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধে এই লাইনটির পূর্বের লাইন কি ছিল? নাহি বর্ণনা ছটা ঘটনার ঘটা, নাহি বর্ণনার ছটা ঘটনার ঘটা। ঠিক আছে, দেখো আমাদের এই লাইনটা কিন্তু এই লাইনটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা। নাহি তত্ত্ব নাহি উপদেশ সাহিত্য রূপরীতি প্রবন্ধের এই লাইনটির পূর্বের লাইন কি? নাহি বর্ণনার ছটা ঘটনার ঘটা। তারপর দেখো কালাপাহাড় কি? কালাপাহাড় আসলে দেখো আমাদের গিরিশচন্দ্র ঘোষ রচিত নাটক। তারপর দেখো বাংলা ভাষার সার্থক ছোট গল্পকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরে আমরা কবিতার অংশে চলে আসি। দেখো কবিতার অংশে আমাদের আছে বঙ্গবাণী কবিতা। বঙ্গবাণী কবিতার লেখক হচ্ছে কে? বঙ্গবাণী কবিতার লেখক হচ্ছে আব্দুল হাকিম। এখানে কবিতার যে অংশ আছে, কবিতার অংশ নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, কবিতার যে অংশ আছে কবিতার অংশ নিয়ে আমি একটু পরে একটা ভিডিও তৈরি করছি। তোমরা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং দ্বিতীয় অংশ তোমরা চাও কিনা সেটা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও।